পটাশপুর নামে একটি গ্রাম ছিল, যেখানে রামু নামে এক ঘি ব্যবসায়ী গ্রামের এক রাস্তার ধারে বটগাছের নিচে ঘি বিক্রি করত। রামুর পাশেই সহদেব বলে একজন ঘি বিক্রি করত, কিন্তু সহদেব ঘিতে প্রচুর পরিমাণে ভেজাল করত, তাই তার কোনো ঘি বিক্রি হতো না। এদিকে রামুর ঘিতে কোনো ভেজাল না থাকায় রামুর ঘি শুধু বিক্রি হতো। এই কারণে সহদেবের খুব হিংসা হতো রামুর প্রতি। আর সহদেবের ঘি বিক্রি না হওয়ার ফলে সহদেব বউয়ের কাছে সবসময় বকা খেত। কি হলো গো তোমার, এই অবস্থা কেন? আর কি যে বলবো, আজও কোনো ঘি বিক্রি হয়নি। রামুর ঘি এত ভালো বিক্রি হয়, তোমারটা হয় না কেন? পরের দিন সহদেব বাজারে গিয়ে জোরে জোরে চিল্লাতে থাকে, কিন্তু তাতেও তার দোকানে কোনো ক্রেতা আসে না। উল্টো রামুর দোকান থেকে ঘি কিনে নিয়ে গিয়ে তারা বাড়ির দিকে প্রস্থান করে যায়। রামু, আজ আমার বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে, আজ আমাকে একটু বেশি করে ঘি দে দেখি। হ্যাঁ রামু, আমাকে একটু বেশি করে দিও। আমার মেয়ে জামাই অনেকদিন পরে আমার বাড়িতে আসবে। হ্যাঁ গো বাবু, আপনাদের ভালো ঘি দিতে পারলে আমারও খুব ভালো লাগে। এগুলো শুনে সহদেবের খুব খারাপ লাগলো, তাই সে ভাবলো এভাবে তো চলতে পারে না। তখন সহদেব রামু যেখানে ঘি বিক্রি করে সেখানে গেল। সহদেবকে দেখে রামু বলল, কি হলো সহদেব বাবু, আজ আবার এদিকে? কি ব্যাপার? আমার এই দিকটাতে একদম লোকই হয় না, তো তাই ভাবলাম আজকে তোর এদিকটাতে বসে দেখি। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। এবার মনে হচ্ছে ভালোই লোকজন হবে। এক ক্রেতা সহদেবের দিকে আসছে। এই, তুমি কে? তোমাকে তো আগে দেখিনি। আপনি কি কিছু কিনতে আসছেন নাকি ঘুরতে আসছেন? এই, আমি ঘি কিনতে এসেছি। তো এদিকে ওদিকে কি দেখছেন, ঘি নিন। না, সে কোথায় যার থেকে আমি রোজ ঘি কিনি? রামু। তাই সে চিন্তা ভাবনা করলো কি করে রামুর বানানো ঘি খারাপ করা যায়, যাতে সে সবার কাছে খারাপ হতে পারে। তাই সেদিন রাতে সহদেব তার পরিকল্পনা অনুযায়ী চুপি চুপি রামুর বাড়িতে যায় তার ঘি নষ্ট করার জন্য। সহদেব সেই রাতে রামুর বাড়িতে গিয়ে জানলার ফাঁক দিয়ে দেখে রামুর স্ত্রী ঘি বানানোর জন্য দুধ ছেঁকছে। কিছুক্ষণ পর রামুর স্ত্রী কিছু আনার জন্য পাশের ঘরে যায়। সেই সুযোগ বুঝে সহদেব তার ঘরে গিয়ে সেই দুধের মধ্যে আরশোলা ফেলে দেয়। পরের দিন সকালে রামু এবং সহদেব বাজারে যায় ঘি বিক্রি করতে, কিন্তু সেদিনও সব ক্রেতারা রামুর কাছ থেকে ঘি নিচ্ছিল। কিন্তু হঠাৎ করে একজন ক্রেতা রামুর উপর চিল্লিয়ে ওঠে এবং বলে, এই বাবা রামু, তোমার ঘি তো আরশোলা। বাবা রে, এটা কি করে হয়? আমি তো এটা করিনি, এটা কি করে হলো? সেটা তো তুমিই জানবে ভালো করে, না আমি তো আর জানি না। রামুর এই অবস্থা দেখে সহদেব খুব খুশি হয়ে যায় এবং সেদিন রাতেও সে আবার যায় রামুর বাড়িতে। আর সুযোগ বুঝে সেই ঘিয়ের দুধের মধ্যে সে কিছু মরা ইঁদুর ফেলে আসে এবং পরের দিন সকালে এক ক্রেতা তার ঘিতে দেখতে পায় মরা ইঁদুর পড়ে আছে। তখন সেই ক্রেতাও ডেকে গিয়ে তাকে বলে, রামু, তোমার ঘি তো অনেক খারাপ হয়ে গেছে দেখছি, আগে তো এমনটা ছিল না, তোমার ঘি তো দারুণ ছিল। তখনই পাশে থাকা সহদেব জোরে জোরে হাঁক দিতে থাকে, ভালো ঘি, ভেজাল ছাড়া ঘি। তখন সমস্ত ক্রেতারা সহদেবের দোকান থেকে ঘি কিনতে শুরু করে। তখন রামু নিরাশ হয়ে বাড়ি চলে যায়। কাল রাতে দুধ ঠিক মতো ছেঁকো নাই না, এক ক্রেতার ঘিতে দেখি আজকে এক মরা আরশোলা পড়েছিল। তাই নাকি? আমি তো ঠিক মতোই ছেঁকেছি, এরকম তো কোনোদিনও হয় না। পরের দিন রাতে সহদেব আবার রামুর বাড়িতে গেল তার দুধ নষ্ট করার জন্য। সে রামুর বাড়িতে ঢুকে অপেক্ষা করতে থাকে কখন রামু দুধ ছেঁকা বাদ দিয়ে বাড়ির বাইরে যাবে আর সে দুধ নষ্ট করে দেবে। তখনই রামু কিছু কাজের জন্য বাইরে যাবে এবং তখন সে তার স্ত্রীকে ডাকে, গিন্নি, আমি একটু শান্তনুদার বাড়ি থেকে আসছি, শুনলাম ওর শরীরটা খুব খারাপ, তুমি একটু দুধটা ছেঁকে লেখো ভালো করে, দেখো কোনো আরশোলা টিকটিকে যেন না পড়ে থাকে ওই কালকের মতো। সেই সুযোগ বুঝে সহদেব সেই দুধের মধ্যে একটা মরার টিকটিকি দিয়ে যায়। সে রামুর বাড়ির থেকে বেরোনোর সময় তাকে একজন বয়স্ক ভিখারি দেখে ফেলে এবং সে ভাবে, এত রাতে সহদেব রামুর বাড়ি রান্না করে কি করে? গ্রামে শুনলাম রামুর ঘিতে নাকি আরশোলা পাওয়া গেছে।
এটার জন্য তাহলে এই হতচ্ছাড়া দায়ী না তো? সেই সকালে পরের দিন রামুর দোকানে বেশি ক্রেতা থাকে এবং বলে, রামু, দাও দাও একটু ঘি দাও। কাল তো ওই মরা আরশোলা দেখে নিতেই ইচ্ছা করলো না তো। হ্যাঁ রে, আজ ঘিতে কোনো রকম ভেজাল থাকবে না তো? না, আজ কোনো ভেজাল হবে না। সেই ব্যক্তিটি যখন ঘি নিচ্ছিল তখন একটা মরার টিকটিকি ভেসে উঠল। এ বাবা, আজ তো ঘিতে একটা মরা টিকটিকি দেখছি। ইরে রামু, তুই কি আমাকে মারবি নাকি এবার? আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কি করে হলো? বুঝতে পারছিস না? না, একদম বুঝতে পারছিস না। এটা কি তবে আকাশ থেকে পড়লো? না না, তোর কাছ থেকে আর ঘি নেওয়া যাবে না। ওই পাশের দোকানে ওই সহদেবের কাছে যাই, ওর থেকেই ঘি নিতে হবে এবার। এভাবে এক এক করে রামুর কাছ থেকে সব ক্রেতা সহদেবের কাছে চলে যায়। রামুর আর কোনো ব্যবসাই হলো না। সে ঠিক করলো সে কোনোদিনও বাজারে যাবে না ঘি বিক্রি করতে। তারপরের দিন থেকে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সে দুধ বিক্রি করা শুরু করলো। দুধ, দুধ লাগবে, দুধ, ভালো দুধ, খাঁটি দুধ। এভাবেই তার দিন কাটতে লাগলো। কিছুদিন পর রাস্তায় সহদেবের সঙ্গে তার দেখা। তাকে দেখে সহদেব বলল, কি গো রামু, বাজারে যাবে না? তুমি তো দেখছি সেদিনের পর থেকে আর বাজারে আসছো না, ব্যাপার কি? না, আমি আর বাজারে যাব না। আমি তো বুঝতেই পারছি না আমার ঘিতে কি করে মরা আরশোলা, মরা টিকটিকি কোথার থেকে আসছে। আমি যেদিন আমাকে নির্দোষ প্রমাণ করতে পারবো সেদিনই আমি বাজারে যাব। এটা শুনে সহদেব খুব খুশি হলো এবং তারা দুজনেই সেখান থেকে চলে গেল। বাজারে রামু না থাকায় তার ঘি প্রচুর পরিমাণে বিক্রি হওয়া শুরু করলো এবং সেটা দেখে তার স্ত্রী বলল, হ্যাঁ গো, তোমার এত টাকা ঘি বিক্রি করে হয়েছে? তো তোমার তো কোনোদিন ঘি বিক্রিই হয় না, এত টাকা এলো কি করে? গিন্নি, বাজারে এখন আর রামু নেই, রামুর দিন শেষ। এখন বাজারে শুধু আমি ঘি বিক্রি করি, তাই বাজারের সমস্ত লাভ এখন শুধুমাত্র আমার আমার। ও তাই? কেন গো, রামুর ঘি তো বাজারে সবাই কেনে, তোমারটাই তো বলে কেউ কেনে না। তো হঠাৎ এটা কি করে হলো? হা 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 হা। গিন্নি, রামুর ঘিতে ভেজাল পাওয়া গেছে। তো শোনো কাণ্ড কি হয়েছে। ওর ঘিতে কোনো এক ক্রেতা মরা আরশোলা পেয়েছে, আর তারপরের দিন তো আরেক ঘটনা, ওর ঘিতে মরা টিকটিকিও পাওয়া গেছে। তাই ও ঠিক করেছে ও আর এখন বাজারেই আসবে না। তাহলে তো খুব ভালোই হবে, বাজারের সব ক্রেতাই তোমার কাছ থেকে ঘি কিনবে। আচ্ছা, তাহলে রামু এখন যখন বাজারে আসে না, তাহলে ও কি করে? ও এখন অন্য গ্রামে রাস্তায় ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করে। আচ্ছা, রামুর এই ঘিতে মরা আরশোলা টিকটিকি পাওয়ার পেছনে তোমার কোনো হাত নেই তো? না, কেন জানি না আমার তোমাকেই সন্দেহ হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। আমি রোজ রাতে ওর বাড়িতে যেতাম। ওর স্ত্রী যখন ঘি বানানোর জন্য দুধ ছেঁকে রাখতো, আমি সেই দুধের পাত্রের মধ্যে মরা আরশোলা, মরা টিকটিকি সব ফেলে দিয়ে চলে আসতাম, যাতে ওর ঘি বানাতেই না পারে, সব দুধ নষ্ট হয়ে যায়। ও আচ্ছা, এই ব্যাপার। আরে হ্যাঁ, আমি এই জন্যই তো এখন আরো বেশি টাকা উপার্জন করতে পারছি। আর আমাদের এখন আরো বেশি টাকা উপার্জন করতে হবে। তাড়াতাড়ি যাও, কালকে যে ঘি বানাবে সেই দুধের মধ্যে বেশি করে জল মিশাও, আরো বেশি করে পাউডার মিশাও। পরের দিন যখন বাজারে সহদেব ঘি বিক্রি করতে থাকে তখন ক্রেতা দেখে এবং বলে, ঘিটা তো খুব পাতলা লাগছে, এত পাতলা কেন? আরে আর বলবেন না, কালকে গরুটার এত জল পিপাসা পেয়েছে যে গরুটা খাবারের থেকে বেশি জলই খেয়ে ফেলেছে। মানে খাবার কম আর জল বেশি করে খেয়ে ফেলেছে, এই জন্যেই আজকে এই দুধটা এত পাতলা দিয়েছে। কি আর বলবেন বলেন গরুকে। কি জানি বাবা, এমন আমার হয় নাকি? সারাদিন ঘি বিক্রি করে সহদেব বাড়িতে গিয়ে টাকার হিসাব করতে লাগলো। 1 2 3 4 5 6 7 8 9 10, কত টাকা! এরকম ভাবে চলতে থাকলে আমরা প্রচুর বড়লোক হয়ে যাব। তখন সেই ঘরে তার স্ত্রী ঢুকে এবং দেখে আজকে তো কালকের থেকেও বেশি লাভ হয়েছে। বলি, হ্যাঁ গো, আজ তো মনে হচ্ছে কালকের থেকে আরো বেশি লাভ হয়েছে।
উফ, কি যে ভালো লাগছে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। গিন্নি, আমাদের আরো লাভ করতে হবে, আরো বেশি বেশি করে লাভ করতে হবে। তার জন্য আরো বেশি করে ভেজাল করতে হবে, বুঝলে? তাহলে আরো বেশি বেশি করে লোকদের বোকা বানাতে পারবো। দেখো, আবার বেশি ভেজাল করতে গিয়ে আবার ধরা পড়ে যেও না, তাহলে কিন্তু আমাদের ঘি আর বিক্রি হবে না। তুমি এই ভালো সময় আর ভুলভাল বকো না তো। বাজারে এখন রামু নেই, আর আমি এখন যা ঘি বানাবো তাই বাজারে বিক্রি হবে। কিছুদিন এভাবে চলতে থাকে এবং গ্রামের সমস্ত ক্রেতাদের মধ্যে একটা সন্দেহ জাগে যে সহদেবের ঘি এত পাতলা জলের মতো হচ্ছে কেন। একদিন দুই ক্রেতা বাজার থেকে ঘি কিনে আসতে থাকে। তখন দুজনের ঘি নিয়ে একটা কথা বলতে থাকে তাদের দুজনের মধ্যে। হ্যাঁ রে বলরাম, ঘি কি এত পাতলা হয় নাকি? জানি না বাবা, বাপের জন্মে প্রথমবার দেখলাম। হ্যাঁ গো বাবুল, আমারও কেন জানি মনে হয় ঘিটা অতিরিক্ত পাতলা। কিন্তু কি করব, বাজারে তো আর কোনো ঘি ব্যবসায়ী নেই, একটাই ঘি ব্যবসায়ী। আরে সহদেবকে বললে ও শুধু বলে নাকি ওর গরু বেশি করে জল খেয়ে ফেলেছে, তাই নাকি এত পাতলা হয়। কি যে কয় বাবু, হতেও পারে। এই লোক দুজনের কথা সেই বয়স্ক ভিখারি শুনতে পারে এবং সে ভাবে সহদেব নিজের ঘি বিক্রি করার জন্য অসম্ভব পরিমাণে ভেজাল করে। সে ঠিক করে সহদেবের এত পাতলা ঘি হওয়ার পিছনে কারণ কি সেটা জানবে। সেই রাতে সে সহদেবের বাড়িতে যায় এবং দেখে তার ঘিতে দুধের চাইতে জলই বেশি। সেটা দেখে সে মনে মনে বলে, তাহলে এইভাবেই সে মানুষকে বোকা বানাচ্ছে। সে পরের দিন সকালে গ্রামের এক ব্যক্তিকে সব কথা বলে। দাদা শুনছেন? দাদা, ও দাদা শুনছেন? হ্যাঁ রে বল, কি বলবি? টাকা চাই নাকি? না না বাবু, টাকা চাই না। বলছি, গ্রামের যে ঘি ব্যবসায়ী আছে না, সে ঘিতে প্রচুর পরিমাণে জল মেশায়, জানেন? কি বলিস? ও তো গ্রামের এখন সেরা ঘি ব্যবসায়ী। এই তুই এখন যা তো, আমাকে আমার কাজ করতে দে। তারপরে সে ভাবে যে সে ঠিক দেখলো নাকি। সে ভাবে আমি আবার যাব সহদেবের বাড়িতে। তার পরের দিন সে সহদেবের বাড়িতে আবার যায় এবং গিয়ে দেখে সে একই ঘটনা, যে ঘিয়ের মধ্যে দুধের চেয়ে জলই বেশি। ও দাদা, শুনুন শুনুন দাদা। এই এই দূরে যা, দূরে যা, দূর থেকে বল কি হয়েছে। জানেন দাদা, আমাদের গ্রামের যে ঘি ব্যবসায়ী আছে, সে ঘিতে জলই মেশায় বেশি। এই তোকে এক চড় মারবো। ওর এখন 1 নম্বর ঘি। যেমন বলে যে গ্যাসটা ছিল, ওর ঘিতে তো মরা আসলে মরা টিকটিকি পাওয়া যেত, সেই ঘিয়ের থেকে তো ভালো। ও রামু, রামু তো খুব ভালো ব্যবসায়ী। ওর ঘিতে কোনো ভেজাল হতেই পারে না। সর সর, পথ ছাড় বলছি। সময় টময় নেই, শুধু ফালতু সবকে আর সময় নষ্ট করে। কেউই তার কথা বিশ্বাস করে উঠতে পারে না। তাই সে ভাবে কি করে সহদেবকে ভুল প্রমাণ করা যায় এবং রামুকে সঠিক না। এদিকে সহদেব আবারও রামুর ঘি কি করে নষ্ট করা যায় সেটার কথা ভাবতে থাকে, যাতে রামু গ্রামে ঘুরে ঘুরেও কোনোভাবে ঘি বিক্রি করতে না পারে। কিছুক্ষণ পরে রামুর বাড়িতে সেই গরিব ভিখারিটি চলে আসে এবং বলে, বৌমা, ও বৌমা। কে কে? ও আপনি? ও না, এখন কিছু হবে না, আপনি পরে আসবেন। না না বৌমা, আমি কিছু নিতে আসিনি, আমি কিছু বলতে আসছি। রামুর ঘি বানানোর দুধে ওই যে সব মরা আরশোলা, মরা টিকটিকি পাওয়া যায় না, এগুলো সব ওই হতচ্ছাড়া সহদেবের কাজ। তাই? সে কি করে হয়? রাতে যখন তোমরা ঘি বানানোর জন্য দুধ চাল দাও, তখনই ওই হতচ্ছাড়া সহদেব তোমাদের বাড়িতে চুপি চুপি ঢুকে তোমাদের ওই দুধের পাত্রের মধ্যে এইসব মরা আরশোলা, মরা টিকটিকি সব ফেলে দিয়ে যেত, যাতে বাজারে তোমাদের ঘি কেউ না কেনে, তোমাদের পুরো বদনাম হয়ে যায়। তাই নাকি? আচ্ছা, তবে আসুক রাত্রে, আমিও ঝাঁটা নিয়ে তৈরি থাকবো। ঝেঁটিয়ে বিদায় না করলে আমিও। সেই রাতে সহদেব যায় মরা ইঁদুর দিতে। সে পাঁচিল টপকাতে দেখে দুধ ফুটছে, কিন্তু রামুর বউ সেখানে নেই। রামুর বউ ঝাঁটা নিয়ে এক কোণা থেকে দেখতে থাকে। যখন সহদেব ওই মরা ইঁদুর দুধে দিতে যায়, তখন চোর দাঁড়া, তোকে আজকে আমি
মেরেই ফেলবো। হতচ্ছাড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ওরে 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 বাবা বাবা গো, মামা গো, বাঁচাও বাঁচাও বাঁচাও। গ্রামের সবাই দেখছে সহদেবকে মারার জন্য রামুর স্ত্রী ঝাঁটা নিয়ে তার পিছনে দৌড়াচ্ছে। পরের দিন সকালে গ্রাম পঞ্চায়েত প্রধান সহদেবকে ডেকে পাঠায় এবং বলে, আচ্ছা সহদেব, তুমি কি রামুর ঘি বানানোর দুধে এসব মেশাতে যেতে, যাতে ওর ঘিটা খারাপ হয়ে যায়? এই কাজের জন্য কিন্তু তোমাকে গ্রাম ছাড়া হতে হবে। জেনে শুনে তোর ঘিকে সবাই খারাপ বলতো, তাই আমি গ্রামের সবার হয়ে তোকে বলছি, তুই আবার এই বাজারে ঘি বিক্রি করতে শুরু কর। আর তোর ঘি এই গ্রামের সবথেকে শ্রেষ্ঠ আর সেরা ঘি। এটা শুনে রামুর চোখে জল চলে আসলো এবং পরের দিন থেকে সে আবার বাজারে ঘি বিক্রি করা শুরু করে দিল।